হ্যালো স্টুডেন্টস, আমি আগের দিন একটা মক নিয়েছিলাম। তো মকে অনেকে অ্যান্সার করেছে, অনেকে অ্যান্সার করনি। তো যারা মকটা দাওনি দিয়ে দেবে। তো আজকে কোশ্চেনগুলো আমি কিছু অ্যানালাইসিস করে দিচ্ছি। প্রথম কোশ্চেন ছিল, দ্য ঐরাবতেশ্বর টেম্পল ওয়াজ বিল্ড বাই। অপশন ছিল চারটে: রাজরাজ চোল 1, রাজরাজ চোল 2, রাজেন্দ্র চোল 1, রাজাধিরাজ 1। তো এটার অপশন হবে রাজরাজ চোল 2। রাজরাজ চোল হচ্ছে চোল বংশের যখন মোটামুটি শেষের দিক বা লাস্ট ফেজে আসছে, তখন রাজরাজ চোল রাজত্ব করছে 12th সেঞ্চুরি এডিতে। তৈরি করেছিল হচ্ছে কুম্ভকোনাম, তামিলনাড়ুতে। তারপরে একটা কোশ্চেন ছিল, ড্যাশ ইন্ট্রোডিউসড ফেমাস পার্সিয়ান ফেস্টিভ্যাল অফ নওরোজ। অপশন ছিল চারটে: নাসিরউদ্দিন মাহমুদ, গিয়াসউদ্দিন বলবন, শামসুদ্দিন কায়ুরমাস, বুঘরা খান। তো এটা অপশন হবে হচ্ছে, প্রথমে আগে বলি নওরোজ। নওরোজ ফেস্টিভ্যালটা কি? নওরোজ ফেস্টিভ্যালটা হচ্ছে পারস্যদের নিউ ইয়ার। আমাদের যেরকম নিউ ইয়ার মানে নববর্ষ, পারস্যদের পারস্যিয়া বা পার্সিয়ানদের নিউ ইয়ারটা হচ্ছে নওরোজ ফেস্টিভ্যাল। এটা প্রথম চালু করেছিল বসন্তকালে গিয়াসউদ্দিন বলবন, দিল্লিতে। তারপরে একটা কোশ্চেন ছিল, হুইচ স্পিনার টুক 10 উইকেট ইন অ্যান ইনিংস ইন টেস্ট ক্রিকেট আফটার অনিল কুম্বলে। অনিল কুম্বলের পর কোন স্পিনার 10 উইকেট নিয়েছিল একটা ইনিংসে সম্পূর্ণরূপে? চারটে অপশন ছিল: কেশব মহারাজ, নাথান লায়ন, আজাজ পটেল, রবিচন্দ্রন অশ্বিন। তো প্রথমেই বলে দিই, কেশব মহারাজ হচ্ছে দক্ষিণ আফ্রিকার একজন স্পিনার, নাথান লায়ন হচ্ছে অস্ট্রেলিয়ান একজন স্পিনার, আজাজ পটেল হচ্ছে নিউজিল্যান্ডের একজন স্পিনার, রবিচন্দ্রন অশ্বিন হচ্ছে ভারতীয় স্পিনার। তো এটা নিয়েছিল যে 2021 সালের 3 ডিসেম্বর ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজাজ পটেল, নিউজিল্যান্ডের স্পিনার, যে কিনা একাই গোটা ইনিংসে 10টা উইকেট নিয়েছিল। তারপরে একটা কোশ্চেন ছিল, দ্য হারাপ্পান বট গোল্ড ফ্রম প্রেজেন্ট ডে ড্যাশ ইন ইন্ডিয়া। মানে হরপ্পা সভ্যতার লোকজন ভারতবর্ষের বর্তমান কোন জায়গা থেকে সেই সময় তারা সোনা রপ্তানি করত, সোনা আমদানি করত? চারটে অপশন ছিল: তেলেঙ্গানা, রাজস্থান, গুজরাট, কর্ণাটক। অপশন হবে কর্ণাটক। কর্ণাটকের বর্তমানে আমরা সবাই জানি একটা জায়গা আছে কেজিএফ, কোলার গোল্ডফিল্ডস। তো সেটাই সেই জায়গা থেকে সম্ভবত হরপ্পার লোকজন নিয়ে আসতো সোনা, এবং এটা 1880 সাল অব্দি সোনা উত্তোলন করেছিল ব্রিটিশরা। তারপর এটা বন্ধ করে দেওয়া হয় 2001 সালে অব্দি এটা ছিল, তারপর বন্ধ করে দেয়। বর্তমানে টুরিস্ট স্পট হিসেবে রয়েছে। আর বাদ বাকি অপশন গুলো দেখো, তেলেঙ্গানা, রাজস্থান, গুজরাট। গুজরাটের সব থেকে আমরা জানি হচ্ছে সৌরাষ্ট্র, পোর্ট এরিয়া ছিল, বন্দর শহর। রাজস্থানের হচ্ছে খেত্রি, খেত্রিতে হচ্ছে কপার মাইন্স আছে। তারপরে একটা কোশ্চেন ছিল, ইন জৈনিজম দ্য ওয়ার্ড জৈন ইজ ডিরাইভড ফ্রম দি সংস্কৃত ওয়ার্ড জিনা, হুইচ মিনস। মানে জৈন ধর্মের যে শব্দটা জৈন, এই শব্দটা নেওয়া হয়েছে সংস্কৃত ওয়ার্ড জিন থেকে। এই জিন শব্দের অর্থ কি? আমরা জানি জিন শব্দের অর্থ কি? অতীন্দ্রিয়, অর্থাৎ যে সকল কিছুকে জয় করেছে। এখানে একটাই অপশন পড়ে আছে, দেখো, কঙ্কার, ইমর্টাল, ভিগোর, ক্যান্ডর। তো অপশন এখানে কঙ্কার হবে। কঙ্কার মানে সবকিছুকে যে জয় করেছে। তারপরে একটা কোশ্চেন ছিল, হুইচ সুলতানি রুলার ইন্ট্রোডিউস দাগ অ্যান্ড হুলিয়া সিস্টেম। এটা তো খুব একটা কমন কোশ্চেন। চারটি অপশন রয়েছে: ইলতুতমিশ, ফিরোজ শাহ তুগলক, আলাউদ্দিন খলজি, আর সৈয়দ আলাউদ্দিন শাহ। অপশন হবে আলাউদ্দিন খিলজি। আর এখানে যে দাগ আর হুলিয়া সিস্টেম, এই জিনিসটা কি? মেইনলি দাগ, আলাউদ্দিন খিলজির আগে অব্দি যে কটা ভারতবর্ষের সুলতান ছিল, তারা কোনোদিনই মিলিটারি শাসন ব্যবস্থার উপর উন্নতি করেনি। আলাউদ্দিন খিলজি ছিল এমন একজন শাসক যে যাই হয়ে যাক না কেন মিলিটারি সিস্টেমটার উপর প্রচন্ড রূপে জোর দিয়েছিল, এবং সে হচ্ছে নিজের হাতে সৈন্যদের বেতন দিত। এবার যাতে এর ভেতরে কোনো রকম করাপশন না হয়, সেই জন্য দাগ আর হুলিয়া সিস্টেম চালু করেছে। দাগ আর হুলিয়াটা হচ্ছে, দাগ হচ্ছে ঘোড়া। ঘোড়া যে অশ্বারোহী বাহিনীতে আলাউদ্দিন খিলজি যুদ্ধ করতে যেতেন, তো সেই সময় আরব থেকে কিছু ভালো ঘোড়া এক্সপোর্ট করা হতো, এবং যে ঘোড়াগুলো সব থেকে ভালো ভালো ছিল সেগুলোকে মার্ক করা হতো। এটা হচ্ছে দাগ। আর হুলিয়া হচ্ছে যে কোনো সৈন্য
যে যুদ্ধ করতে আসছে তার চেহারাটা কেমন, সেই চেহারাটা মার্ক করতে, যাতে কোন রকম করাপশন না হয় বা ওই সৈন্যের পরিবর্তে অন্য কেউ না ঢুকে পড়ে। তারপর একটা কোশ্চেন ছিল, গদাধর চট্টোপাধ্যায় ওয়াজ দ্য নেম অফ ড্যাশ। গদাধর চট্টোপাধ্যায় আমাদের বাংলার একজন খুব ফেমাস মনীষী। তো তার এখানে চারটে অপশন ছিল, শ্রী অরবিন্দ, রামকৃষ্ণ পরমহংস, স্বামী প্রভুপাদ, স্বামী প্রণবানন্দ মহারাজ। এটা অপশন হবে রামকৃষ্ণ পরমহংস। শ্রী অরবিন্দ সম্পর্কে বলি, শ্রী অরবিন্দ হচ্ছে ভারতবর্ষের একজন অসাধারণ মনীষী, এবং যিনি হচ্ছে যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, এবং যিনি হচ্ছে আলিপুর বোমার মামলায়, মানে আলিপুর বোমার মামলায় অন্যতম অ্যাকিউজ ছিলেন, কিন্তু পরবর্তীকালে উনি ছাড়া পেয়ে যান, ছাড়া পেয়ে ওই পন্ডিচেরি যান, পন্ডিচেরি গিয়ে ওখানে সাধুর বেশ ধারণ করেন এবং গোপনে ভারতীয় মুভমেন্ট চালনা করেন। তারপরে হচ্ছে স্বামী প্রভুপাদ, যিনি হচ্ছে ইসকনের ফাউন্ডার। আর একটা আছে স্বামী প্রণবানন্দ মহারাজ, যিনি হচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা। তারপরে একটা প্রশ্ন ছিল, দ্য মেম্বার অফ খুদাই খিদমত গার অর্গানাইজেশন ওয়াজ ফেমাস ইজ দ্য নেম অফ। আচ্ছা, খুদাই খিদমতগার এটা সঙ্গে সবাই খুব পরিচিত। এটা হচ্ছে খান আব্দুল গফর খানের তৈরি, যাকে যে আফগানিস্তানে মুভমেন্ট করতো এবং যাকে সীমান্ত গান্ধী বলে অভিহিত করা হয়। এখানে কোশ্চেনটা বলেছে খুদাই খিদমতগার এটা কোন নামে ফেমাস ছিল। এটা হচ্ছে রেড কুর্তি। রেড কুর্তি কারণ বলা হচ্ছে কারণ ওর বাহিনীটা লাল কুর্তা বাহিনী নামে পরিচিত ছিল। তারপর একটা কোশ্চেন ছিল, খুব সোজা কোশ্চেন এবং খুব ইজি একটা কোশ্চেন ছিল, দ্য লার্জেস্ট ইন্টারন্যাশনাল বর্ডার অফ ইন্ডিয়া ইজ কানেক্টেড উইথ। ভারতবর্ষের সব থেকে বড় বর্ডার কোন দেশের সঙ্গে শেয়ার করে। অপশন ছিল পাকিস্তান, বাংলাদেশ, মায়ানমার, চীন। তো অপশন হবে বাংলাদেশ, কারণ বাংলাদেশের সাথেই হচ্ছে ভারত সব থেকে বেশি বর্ডার শেয়ার করে, 4096 কিলোমিটার মতো। আর বাংলাদেশ ভারতবর্ষের কোন কোন রাজ্যের সাথে বর্ডার শেয়ার, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম, মিজোরাম, মেঘালয়। তারপর একটা প্রশ্ন ছিল, দ্য ওয়েস্টার্ন ঘাটস আর লোকালি নোন ইন দ্য হুইচ নেম অফ মহারাষ্ট্র। এটা জানো যে ওয়েস্টার্ন ঘাট হচ্ছে পূর্ব ঘাট পর্বতমালা, এবং এটা দুটো ভাগে রয়েছে, পূর্ব ঘাট, পশ্চিম ঘাট। তো এটা মহারাষ্ট্রের ওয়েস্টার্ন ঘাটের কি নাম? মহারাষ্ট্রের ওয়েস্টার্ন ঘাটের নাম হচ্ছে সহ্যাদ্রি। নীলগিরি হচ্ছে কেরালায়। নীলগিরি হচ্ছে কেরালায়, কার্ডামম হিলস তামিলনাড়ুতে, আন্নামালাই হচ্ছে তামিলনাড়ুতে। এরপরে একটা প্রশ্ন ছিল, হুইচ অফ দি ফলোইং ইজ দ্য ইস্ট ফ্লোয়িং রিভার। এর মধ্যে কোন নদীটা পূর্ব দিকে প্রবাহিত হয়েছে। অপশন ছিল নর্মদা, তাপি, মান্ডবী, দামোদর। নর্মদা উত্তর হবে দামোদর, কারণ নর্মদা হচ্ছে পশ্চিম বাহিনী নদী, যেটা আরব সাগরে পড়েছে। তাপিও সেম আরব সাগরে পড়েছে, আর মান্ডবী হচ্ছে গোয়াতে, এটা আরব সাগরে পড়েছে। তারপর একটা কোশ্চেন ছিল, হুইচ অ্যামং দি ফলোইং লেক কানেক্টস হায়দ্রাবাদ এন্ড সেকেন্দ্রাবাদ। আমরা জানি যে হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদকে টুইন সিটি বলা হয়। তো এটা হচ্ছে কোন লেক বা কোন জলাধার হায়দ্রাবাদ আর সেকেন্দ্রাবাদ শহরকে কানেক্ট করেছে। এটা হবে উত্তর হবে হুসেইন সাগর। অপশন ছিল ওসমান সাগর, হুসেইন সাগর, কাওয়ার আর হিমায়ত সাগর লেক। হুসেইন সাগর লেক তৈরি করেছিল কুলি কুতুব শাহ 1563 সালে প্রথম অবস্থায়। এটা যখন জলাধার তৈরি করেছিল, এবং এখানে হচ্ছে মুশি, হায়দ্রাবাদের অন্যতম বিখ্যাত একটা নদী আছে মুশি, মুশি নদী থেকে প্রথমে জল নিয়ে এসে এই লেকটা ভরাট করা হয়। তারপর একটা কোশ্চেন ছিল, রাইট টু প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি ইজ গিভেন আন্ডার হুইচ আর্টিকেল অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন। অপশন ছিল আর্টিকেল 21, আর্টিকেল 15, আর্টিকেল 21A আর আর্টিকেল 280। তো অপশন হবে আর্টিকেল 21, আর বাকি তিনটে আর্টিকেল আছে আর্টিকেল 15। আর্টিকেল 15 কি বলছে? আর্টিকেল 15 বলছে যে
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কারোকে কোনো রকম ভেদাভেদ করা যাবে না। আর্টিকেল 21A কি বলে? আর্টিকেল 21A বলছে 6 থেকে 14 বছর বয়সীর মধ্যে সবার শিক্ষা বাধ্যতামূলক। আর আর্টিকেল 280 তে কি বলছে? ফিনান্স কমিশন, ভারতবর্ষের যে অর্থ কমিশন তৈরি হয় সেটা আর্টিকেল 280 আন্ডারে তৈরি হয়। তারপর একটা কোশ্চেন ছিল, হুইচ অফ দি ফলোইং আর্টিকেলস এন্টেইলস দ্য ইকুয়ালিটি অফ অপরচুনিটি ইন ম্যাটার্স অফ দি পাবলিক এমপ্লয়মেন্ট, মানে হচ্ছে পাবলিক মানে পাবলিক এমপ্লয়মেন্টের জন্য যে সবাইকে সমান অধিকার দিতে হবে বা সবার সুযোগ্য অধিকার থাকবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কাউকে রেয়াত করা হবে না এবং সবাইকে সমান অধিকার দেওয়া হবে। এটা কোন আর্টিকেলে এসে বলে? এটা বলে হচ্ছে আর্টিকেল 16। আর অপশন ছিল আর্টিকেল 19, আর্টিকেল 23, আর্টিকেল 22 আর আর্টিকেল 16। অপশন অ্যান্সার হবে আর্টিকেল 16। আচ্ছা, আর্টিকেল 19 কি বলছে? আর্টিকেল 19 হচ্ছে বাক স্বাধীনতার অধিকার। আর্টিকেল 23 কি বলে? আর্টিকেল 23 বলছে শোষণের বিরুদ্ধে অধিকার, যে কেউ কোনো রকমে হচ্ছে কোনো কারণে হচ্ছে এক্সপ্লয়েট হচ্ছে, সে আর্টিকেল 23 যদি ইউজ করে তাহলে সে এক্সপ্লয়টেশন থেকে মুক্ত হতে পারবে বা এটা নিয়ে সে কোর্টে কেস করতে পারবে। এটা ফান্ডামেন্টাল রাইটস এর মধ্যে পড়ে। তারপর হলো কি আর্টিকেল 22। আর্টিকেল 22 হচ্ছে প্রোটেকশন এগেইনস্ট অ্যারেস্ট, মানে কেউ যে তোমাকে বিনা প্রমাণ ছাড়া কোনো ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করে নিয়ে যায় সেটা যে সেফগার্ড করে হচ্ছে আর্টিকেল 22। এরপর একটা কোশ্চেন ছিল যে লোকায়ত, লোকপাল এন্ড লোকায়ত, the institution like Lokpal and Lokayukt Ombudsman was first created in which of the following countries? অপশন ছিল ডেনমার্ক, সুইডেন, নেদারল্যান্ড আর ফিনল্যান্ড। এই চারটেই দেখো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি আছে, এর মধ্যে অপশন হবে সুইডেন। লোকপাল যে লোকায়ত এই জিনিসটা প্রথমে হচ্ছে পার্লামেন্টে আর বহু বছর আগে একবার ফাইল হয়েছিল, সম্ভবত 1900 সামথিং কোন একটা সালে। এরপরে পরবর্তীকালে তখন কার্যকর হয়নি এবং সেই সময় সেই কারণে হচ্ছে এই জিনিসটা হচ্ছে লোকপাল লোকায়তের কাজটা হচ্ছে যদি কোনোদিন কোনো দুর্নীতি করে কেউ এবং সেই দুর্নীতির মামলা 1 বছরের মধ্যে নিষ্পত্তি করতে হবে এবং ঠিকঠাক ভাবে, এই জন্য এই বিলটা লাগু করা হয়। এবং এই বিলটা লাগু করার জন্য অন্না হাজারে আছেন, অন্না হাজারে অনশন করেছিলেন এবং তার অনশনের জন্যই এই বিলটা সম্মতভাবে লাগু হয়। এবং 2019 সালের মার্চ মাসে 27শে মার্চে এটা লাগু হয় পার্লামেন্টে প্রথম এবং কমিটি তৈরি হয়েছিল। তারপর একটা কোশ্চেন ছিল মেম্বার অফ দি ফিনান্স কমিশন। অপশন ছিল কতজন মেম্বার থাকে ফিনান্স কমিশনে? 5 জন, 6 জন, 4 জন না 3 জন? অপশন হবে 5 জন। আগেই বলেছি ফিনান্স কমিশন কোন আর্টিকেলের আন্ডারে আসে? আর্টিকেল 280। তারপরে একটা প্রশ্ন ছিল ইন হুইচ স্টেট পদায়নী ডান্স পারফর্ম টু প্লিজ গডেস ভদ্রকালী, মানে ভদ্রকালী দেবীকে প্রসন্ন করতে যে পদায়নী ডান্স হয় সেটা কোন রাজ্যে হয়? অপশন ছিল ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ুর, অন্ধ্রপ্রদেশ। অপশন হবে কেরালা। তারপর একটা কোশ্চেন ছিল ছৌ নাচ। এটা তো সবারই খুব পরিচিত একটা নাচ, ছৌ নাচ। এটা কোন রাজ্যে দেখা যায়? এটা খুব সোজা একটা কোশ্চেন, বিহার, ঝাড়খণ্ড, ওয়েস্ট বেঙ্গল আর ছত্তিশগড়। এটা অপশন হবে ওয়েস্ট বেঙ্গল। সবাই জানো পুরুলিয়ার ছৌ নাচ খুব বিখ্যাত। তারপর একটা কোশ্চেন ছিল, আমরা প্রায়শই শুনতে পাই ইকোনমিক্স এর ভাষায় বা যে কোনো পরিবেশগত ভাষায় যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। সাস্টেনেবল ডেভেলপমেন্ট এই যে জিনিসটা, এই কথাটা প্রথম ইন্ট্রোডিউস হয়েছিল কোন রিপোর্টে? চারটে অপশন ছিল জোহানেসবার্গ ডিক্লারেশন, ব্রুটল্যান্ড রিপোর্ট, এজেন্ডা 21 আর রিও ডিক্লারেশন। তো অপশন হবে ব্রুটল্যান্ড রিপোর্ট। রিও ডিক্লারেশনটা পরিবেশ সংক্রান্ত একটা জিনিস যেটা অ্যাকচুয়ালি এনভায়রনমেন্ট প্রোটেকশনের জন্য ইউজ করা হয়। আর এজেন্ডা 21টাও বর্তমান দিনে খুবই একটা কমন জিনিস এবং এটা খুব ট্রেন্ডিং একটা জিনিস। এটা হচ্ছে ইউএনও দ্বারা তৈরি করা একটা জিনিস, রিপোর্ট, যেখানে বলা হয় টেকসই উন্নয়ন করতে হবে এবং সেটা তৈরি করা হয়েছিল রিও ডি জেনেরিওতে। তারপর একটা প্রশ্ন ছিল যে কটন মানে তুলো, তুলো থেকে যে কাপড় তৈরি হয় এই তুলোটা কিরকম ধরনের বস্তু? চারটে অপশন ছিল গিফেন, ইন্টারমিডিয়েট, ক্যাপিটাল না ইনফিরিয়ার। তো অপশন হবে এখানে
ইন্টারমিডিয়েট মানে মধ্যস্থতাকারী বস্তু। কারণ গিফেন হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসের হচ্ছে কি রেয়ার জিনিস, এবং দাম বাড়লে সেই জিনিসের ভ্যালু বাড়ে, দাম কমলে ভ্যালু কমে যায়। আর ক্যাপিটাল মানে হচ্ছে এক্সাক্ট মূলধন, মানে যে জিনিসটা। আর ইনফিরিয়ার হচ্ছে এই জিনিসগুলোর ভ্যালু অপেক্ষাকৃত কম। তারপর একটা প্রশ্ন ছিল, নেম দ্য 2 স্টেটস হুইচ ল্যান্ড রিফর্ম ওয়াজ সাকসেসফুল। ল্যান্ড রিফর্ম সম্পর্কে প্রথমেই বলি, ল্যান্ড রিফর্ম কারণ ইংরেজরা চলে যাওয়ার পর ভারতবর্ষে যে ব্রিটিশ ইন্ডিয়া চলে যাওয়ার পর ভারতবর্ষে সব রাজ্যেই ল্যান্ড রিফর্ম শুরু হয়। ল্যান্ড রিফর্ম বলতে কিরকম, ল্যান্ড রিফর্ম বলতে জমি অধিগ্রহণ, যেটা কিরকম সেটা হচ্ছে এই যে সরকারি জমি কোনটা পাবলিকের জমি, এবং কোন জমিতে সরকার কাজ করে, কোন জমিতে কোন ইন্ডাস্ট্রিকে দেয়া হবে, সেই যে জিনিসগুলো, এটা সব থেকে বেশি সাকসেসফুল কোথায় হয়েছিল? ওয়েস্ট বেঙ্গল আর কেরালা, এই দুটো স্টেটে সব থেকে এটা সাকসেসফুল। বাকি অপশন গুলো ছিল উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, তামিলনাড়ু, ওয়েস্ট বেঙ্গল, কর্ণাটক। পরে একটা কোশ্চেন ছিল, হোয়াট ইজ দ্য ইমিগ্রেশন অফ এ সিগনিফিকেন্ট প্রপোর্শন অফ এ কান্ট্রিজ হাইলি স্কিল্ড, হাইলি এডুকেটেড প্রফেশনাল পপুলেশন টু আদার কান্ট্রি অফারিং বেটার ইকোনমিক এন্ড সোশ্যাল অপরচুনিটিস কল্ড। মানে হচ্ছে ধরো কোনো একটা দেশে বা কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণ শিক্ষিত লোক তৈরি হচ্ছে, তাদের প্রপার এডুকেশনাল স্কিল রয়েছে, কিন্তু তারা সেই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছে। কেননা তাকে হয়তো বাইরে কোনো রাজ্য, বাইরে কোনো দেশ আরো বেটার ডিল বা বেটার কোনো অপরচুনিটি অফার করছে। এই জিনিসটাকে কি বলে? এর মধ্যে চারটে অপশন ছিল। একটা যে ক্যারিং ক্যাপাসিটি মানে বহন ক্ষমতা, ব্রেন ড্রেইন, ডেমোগ্রাফিক ট্রানজিশন মানে ডেমোগ্রাফিটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছে, আর ক্লোজ পপুলেশন বা হচ্ছে পপুলেশন বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে অপশন হবে একমাত্র ব্রেন ড্রেন। ব্রেন ড্রেনের বাংলা অর্থ হচ্ছে মেধার অবনমন। মেধার অবনমন কোন ক্ষেত্রে হচ্ছে? যে জায়গার ইনহ্যাবিটেন্ট হচ্ছে সেই লোকগুলো, সেই জায়গা থেকে মেধা চলে যাচ্ছে অন্য জায়গায়, তো সেই জন্য সেখানে সেই জায়গাটাকে হচ্ছে সেই জায়গার মেধার অবনমন ঘটছে। এবার একটা কোশ্চেন ছিল যে সালমোনেলা। সালমোনেলা হচ্ছে টাইফয়েডের একটা ব্যাকটেরিয়া, সালমোনেলা টাইফোসা বলে। তো সালমোনেলা টাইফোসা এর মধ্যে যখন ইনফেকশন হয়, এর মধ্যে কোন জিনিসটা দেখা যায় না সালমোনেলা ইনফেকশনে? অপশন ছিল ভমিটিং অর্থাৎ বমি, ফিভার জ্বর, ডায়রিয়া, আর অ্যাবডোমিনাল ক্র্যাম্পস মানে হচ্ছে পেটে ব্যথা বা যে কোনো জায়গায় খিঁচুনি। তো অপশন এটা একমাত্র হবে ভমিটিং। ভমিটিং হলে ভমিটিংটা একমাত্র দেখা যায় না সালমোনেলা ইনফেকশন হলে। তারপর একটা কোশ্চেন ছিল, জানুয়ারি 2024 সর্বানন্দ সোনোয়াল, এটা সবাই জানো যে আমাদের এখন জাহাজ মন্ত্রী, জাহাজ আর ইনল্যান্ড ওয়াটারওয়েজ মন্ত্রী। তো সর্বানন্দ সোনোয়াল লঞ্চ করেছিল হরিত নৌকা গাইডলাইন্স এন্ড রিভার ক্রুজ ট্যুরিজম রোডম্যাপ 2047। তার কারণ হচ্ছে এই জিনিসটা মানে হচ্ছে কি, যে ভারতবর্ষের যে কটা ন্যাশনাল ওয়াটারওয়েজ আছে সব কটাকে প্রায় ট্রান্সপোর্টেশন বা ট্যুরিজমের আওতায় নিয়ে আসা হচ্ছে। তো এই যে প্রথম যে এর জন্য হচ্ছে ইনল্যান্ড ওয়াটারওয়েজ ডেভেলপমেন্ট কাউন্সিল তৈরি করেছিল, এই যে প্রকল্পটা লঞ্চ করেছিল কোন জায়গা থেকে? চারটে অপশন ছিল, ভুবনেশ্বর, কলকাতা, তিরুবনন্তপুরম আর বিশাখাপত্তনম। অপশন এখানে হবে কলকাতা। আর ভারতবর্ষে 5টা ন্যাশনাল ওয়াটারওয়েজ আছে, দুটো বড় বড় হচ্ছে ন্যাশনাল ওয়াটারওয়েজ। ওয়ান হচ্ছে গঙ্গা, এটা তোমার এলাহাবাদের প্রয়াগরাজের কাছাকাছি থেকে শুরু হয়েছে, গিয়ে হুগলি নদীতে ওই বঙ্গোপসাগরে শেষ হচ্ছে। আর একটা হচ্ছে ব্রহ্মপুত্র শুরু ন্যাশনাল ওয়াটারওয়েজ 2, এটা তোমার মোটামুটি অরুণাচল প্রদেশের কাছাকাছি থেকে শুরু হয়েছে, শুরু হয়ে গিয়ে ওই বাংলাদেশে গিয়ে শেষ হচ্ছে। লাস্ট খুব একটা সহজ কোশ্চেন ছিল, দ্য সাবস্টেন্সেস দ্যাট রিডিউসেস ফ্রিকশন ইজ কল্ড। মানে ফ্রিকশন কমায় বা ঘর্ষণ ক্ষমতা কমায় যে জিনিসগুলো, সেই জিনিসটার নাম কি? ফ্লুইড আছে, স্প্রিং আছে, লুব্রিকেন্ট আছে, ম্যাগনেট আছে। ঘর্ষণ ক্ষমতা কমানোর জন্য সব থেকে ইজি জিনিস হচ্ছে লুব্রিকেন্টস। আজকের মতো এই কটাই। আমি পরের সপ্তাহে আবার একটা মক নিয়ে আসবো, এবং তোমরা সবাই অবশ্যই মকগুলো দাও। মকগুলো প্রচন্ড এফেক্টিভ হবে তোমাদের জন্য। আজকের মতো এইটুকুই।